মানুষ লাখ লাখ টাকা আয় করতেছে অনলাইনে বা অফলাইনে, তখন মাসে $1000 আয় করা, যেটা মাসে 1 লাখ টাকা আয় করা সমান, সেটা খুব একটা কঠিন কাজ বলে আমার মনে হয় না। যে 4টা স্ট্র্যাটেজির কথা আমি বলবো, 4টাই কাজ করবে, বাট তারপরেও প্রথম 3টা যদি আপনার কোনো একটা কারণে মনে হয় যে অনেক কঠিন, 4 নাম্বারটা 100% আপনি করতে পারবেন, এই বিষয়ে আমার কোনো দ্বিমত নাই। একটা বাচ্চাও যদি দেখে 4 নাম্বারটা, আমি শিওর সেই বাচ্চাও এটা করতে পারবে। চলুন শুরু করা যায়। প্রথম অপশন, স্টার্টিং আ ব্লগ। ব্লগ শুরু করা, অনলাইনে আয় শুরু করার জন্য সবচেয়ে বেস্ট উপায়গুলোর একটা, এবং 2023, 24, 25 সালে এসেও একটা ব্লগ থেকে যত সহজে অনলাইনে আয় করা যায় এবং যত স্ট্রিম লাইন উপায় অনলাইন থেকে আয় করা যায়, তত অন্য কোনো কিছু থেকে যায় বলে আমার মনে হয় না। ওয়েবসাইট আমি বানায় ফেললাম, ব্লগ আমি বানায় ফেললাম, স্টেপ 1 শেষ। স্টেপ 2 হইলো এখন এই ব্লগের ভিতরে আমি কন্টেন্ট দেওয়া শুরু করব। কন্টেন্ট দেওয়া শুরু করলাম, এবং কন্টেন্ট দেওয়া শুরু করলে প্রথম দিকে খুব বেশি আহামরি কিছু হবে বলে মনে হয় না। প্রত্যেকটা ব্লগের একটা ট্র্যাজেক্টরি থাকে, এভাবে শুরু হয় এবং তারপর আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি গ্রো করে। প্রথম 6-7 মাস তেমন কোনো আহামরি গ্রোথ আপনি দেখবেন না। 7 নাম্বার 8 নাম্বার মাসে যে আস্তে আস্তে ট্রাফিক আসা শুরু হবে, 12তম 11তম মাসে যে আপনি প্রথম আয়ের দেখা পাবেন বলে আমার মনে হয়, এবং যেটা আমি আমার নিজের এবং আমার হাজার হাজার স্টুডেন্টের সাথে হতে দেখেছি। সেকেন্ড উপায়ে যাওয়া যায়। সেকেন্ড উপায় হলো স্টার্টিং অ্যান e-commerce বিজনেস উইথ আ B2C অ্যাঙ্গেল। মানেটা কি? আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি একটু পিছনে ঘাটেন, আপনি দেখবেন আমার একটা ভিডিও ছিল যেখানে আমি 7 দিনে 50,000 টাকার একটা ব্যবসা একদম লাইভ দাঁড় করায় আপনাদের দেখাইছিলাম। কিছুই করি নেই, একটা সিম্পল আইডিয়া খুঁজে বের করছি, যেটা একটা ইউনিক ব্যাপার ছিল, যেটাই B2C মার্কেটিং করা সহজ। আপনার ওরকম একটা সিম্পল আইডিয়া খুঁজে বের করতে হবে যেটার উপরে B2C, বিজনেস টু কাস্টমারে মার্কেটিং করা যায়, এবং এই মার্কেটিংটা আপনি করবেন ফেসবুক অ্যাড দিয়ে। এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস আমাদের খুঁজে বের করতে হবে, আইডিয়ালি প্রোডাক্ট যেটা খুব সহজে ফেসবুক অ্যাড দিয়ে মার্কেটিং করা যায়, এবং তারপর ওই দুইটা যখন আমি পাশাপাশি বসাবো, খুব সহজেই আমার ধারণা 1 থেকে 2 মাসের মধ্যে আপনি 1 লাখ টাকায় চলে যেতে পারবেন রেভিনিউতে, প্রফিটে না, এবং তারপরে আরো 2-3-4 মাস সময় লাগবে প্রফিটেবিলিটি পর্যন্ত যেতে। থার্ড, একটু কমপ্লিকেটেড, এই টপিকটার নাম হলো স্টার্টিং আ বিজনেস উইথ অ্যান ইনফ্লুয়েন্সার ইন দ্য B2B অর B2C এরিনা, আইডিয়ালি B2B। মানেটা কি? আপনি চিন্তা করেন বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশের মার্কেটে। বাংলাদেশ এখন ইনফ্লুয়েন্সারদের জন্য স্বর্ণখনি, চারদিকে যেদিকে তাকাই আমরা দেখি ইনফ্লুয়েন্সার গুলো আসলে কারা? ইনফ্লুয়েন্সার গুলো তারা যারা মানুষকে কোট আনকোট ইনফ্লুয়েন্স করে, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায়, তাদেরকে তো আমরা ইনফ্লুয়েন্সার বলি। বেশিরভাগ ইনফ্লুয়েন্সারের বিজনেস সেন্স খুব খারাপ, কারণ ট্র্যাডিশনালি, ঐতিহাসিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশের মানুষকে বিজনেসে অত আগ্রহীও করা হয় না, বাংলাদেশের মানুষকে রিস্ক নেওয়া অত শেখানো হয় না, বিজনেসকে সাধারণত চাকরি থেকে অনেক নিচে দেখা হয়। কেউ ছোটবেলায় তার রচনায় লেখে না যে আমি বড় হয়ে ব্যবসায়ী হবো, সবাই লেখে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। সাধারণ মানুষের জন্য সত্যি, ইনফ্লুয়েন্সারদের জন্য এটা সত্যি। এই ইনফ্লুয়েন্সার গুলা মনে করে তাদের আয়ের মেইন উপায় হইলো ইউটিউবের অ্যাড, ফেসবুকের অ্যাড, এবং কোনো ব্র্যান্ডরা যখন তাদের স্পন্সর করবে তারা। বাট তারা এটা বুঝে না যে ইনফ্লুয়েন্সারদের আয়ের সবচেয়ে বড় উপায় হলো নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস বানানো। অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আপনি এই জিনিসটা বুঝেন। আপনি চিন্তা করেন, আমার যদি নিজেদের এমন প্রোডাক্ট না থাকতো, ধরেন ফর্মাল ফ্রাইডে বা আমাদের কোর্স, এই ধরনের জিনিসপত্র যদি আমাদের না থাকতো, যেগুলো আমরা সরাসরি আমাদের সাবস্ক্রাইবারদের কাছে অফার করতে পারতেছি, তাহলে কি আমাদের রেভিনিউ এত উপরে যেত? যদি আমি আমার ইউটিউব চ্যানেলটা, আমার ফেসবুক চ্যানেলটা একটা বিজনেস হিসেবে চিন্তা করি, যেত না। সেম জিনিস অন্যান্য ক্রিয়েটরদের সাথেও করা সম্ভব। আপনার খুঁজে বের করতে হবে ওই ক্রিয়েটরের জন্য কোন প্রোডাক্ট বা সার্ভিসটা সবচেয়ে ভালোভাবে ফিট হয়। বেসিক চিন্তা ভাবনা করবেন না যে আচ্ছা ওই ইউটিউবারকে আমি বলি আমি উনার হয়ে টি-শার্ট বেচবো বা উনার জন্য আমি মার্চ বানাবো। এগুলো বেসিক চিন্তা ভাবনা। আমি চাই আপনি অ্যাডভান্স চিন্তা ভাবনা করেন। ওই ইউটিউবারকে ভালোভাবে স্টাডি করেন, ওই ইনফ্লুয়েন্সারকে ভালোভাবে স্টাডি করেন, কমেন্ট পড়েন, তাদের হিস্ট্রি দেখেন তাদেরকে আসলে কি ধরনের মানুষজন দেখে, তাদেরকে যেই ধরনের মানুষজন দেখে সেই ধরনের মানুষের প্রবলেমগুলা কি জীবনে, ওই প্রবলেমগুলোর মধ্যে কোন কোন সলিউশন নিয়ে এই ইনফ্লুয়েন্সার কথা বলতে পারে, এবং সেই সলিউশনগুলোর মধ্যে কোনটাকে নিয়ে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বানানো যায়। আমি কিছু বেসিক এক্সাম্পল দেই। কোন ইনফ্লুয়েন্সার মনে করেন বিদেশে থাকে, জার্মানিতে থাকে, কথার কথা। ওই ইনফ্লুয়েন্সার জার্মানিতে কিভাবে গেছে? মাস্টার্স করতে, ব্যাচেলর করতে। ওর জন্য হয়তো একটা ব্যাচেলর বা মাস্টার্স কনসালটেন্সি বা বিদেশে পড়তে যাওয়ার কনসালটেন্সি বা একটা এসওপি রাইটিং এজেন্সি, এই টাইপ জিনিসপত্র কিন্তু ওর জন্য ভালো বসে। ওটা কিন্তু আবার একটা বাইকার বাংলাদেশি ইনফ্লুয়েন্সারের জন্য হবে না। ওই বাইকার বাংলাদেশি ইনফ্লুয়েন্সারের জন্য বাইকের গিয়ার ভালো চলবে, বাইকের রিপেয়ারিং দোকানের স্পন্সরশিপ ভালো চলবে। সো বিভিন্ন ইনফ্লুয়েন্সারের জন্য বিভিন্ন ধরনের B2B এবং B2C প্রোডাক্ট কাজ করবে। আপনার বিজনেসের ব্রেইন ব্যবহার করে ফার্স্টে ফিগার আউট করতে হবে যে কোন ইনফ্লুয়েন্সারের জন্য কোন বিজনেস ভালোভাবে কাজ করবে। ওই বিজনেসের একটা প্ল্যান বানাইতে হবে। তারপরে এই ইনফ্লুয়েন্সারের যদি কোনো ম্যানেজার থাকে তার সাথে যোগাযোগ করতে হবে। ইনফ্লুয়েন্সারের সাথে কিন্তু আমরা যোগাযোগ করবো না, কারণ ইনফ্লুয়েন্সার মনে করে যে ও আমার তো ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, আমার তো ফেসবুক থেকে ইনকাম হচ্ছে, আমার তো 2-1 ব্র্যান্ড ডিল আসতেছে, আমার জীবন ভালো। কিন্তু ইনফ্লুয়েন্সারের যে ম্যানেজার, সে বুঝে, কারণ সে একটু এন্টারপ্রেনারিয়াল, এবং ম্যানেজার যদি ইনফ্লুয়েন্সারকে নতুন কোনো বিজনেসে কনভার্ট করতে পারে, ওই ম্যানেজারের লাভ বেশি, কারণ ম্যানেজাররা সাধারণত ইনফ্লুয়েন্সারদের যে ইনকাম হয় ওটার পার্সেন্টেজ হিসেবে নিজেদের কমিশন পায়। তো আপনার ডিলটা মূলত হবে ম্যানেজারের সাথে। আমি হইলে এমন ইনফ্লুয়েন্সারদের টার্গেটই করতাম না যাদের আসলে কোনো ম্যানেজার নাই, কারণ আমার মতে তারা তো বিজনেস সেন্সে ভালো না। এটা একটা ভালো আইডিয়া, একটু কমপ্লিকেটেড, বাট আমার ধারণা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, ইন্টারন্যাশনালি আমরা অনেক এক্সাম্পল দেখেছি যেইখানে বিজনেস পার্সনরা ইনফ্লুয়েন্সারদের সাথে
কানেক্ট হওয়ার কারণে ওই ইনফ্লুয়েন্সারদের প্রোডাক্ট বা সার্ভিস এত বুম করছে, আপনি ইনফ্লুয়েন্সারকেও চিনেন, আপনি প্রোডাক্ট বা সার্ভিসকেও চিনেন, বাট আপনি বিজনেস পার্সনটাকে চিনেন না। আপনার হইতে হবে ওই বিজনেস পার্সনটা যাকে কেউ চিনবে না, বাট মেজরিটি প্রফিট তার কাছেই আসবে। লাস্ট যেটা আমি বলছিলাম সবচেয়ে ইজি, যেটার জন্য আপনার কিছুই করতে হবে না, সেটা হলো কন্টেন্ট রিপারপাসিং অ্যান্ড দেন সেটিং অ্যান অফার। একদম সহজ এক্সাম্পল বলি, আমার কন্টেন্টে আমি কখনো কপিরাইট দেই না। আমার ইউটিউব কন্টেন্ট বলেন, আমার ফেসবুক কন্টেন্ট বলেন, আমি কখনো কোনো কপিরাইট দেই না। অনেক ফেসবুক পেজ আছে, খালিদ ফারহান, ডিজিটাল একাডেমি, প্যাসিভ জার্নালিটি, অনেক ফেসবুক পেজ আছে আপনারা জানেন, অনেক ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন, যারা আমি যখনই কোনো একটা কন্টেন্ট আপলোড করি ওটা ডাউনলোড করে, কখনো তারা ওটাই আবার ডাউনলোড করে সরাসরি আপলোড করে দেয়, কখনো তারা ওটা কেটে ওই কন্টেন্টের ভিতর থেকে যে রিল বের হয়, ওই কন্টেন্টের ভিতর থেকে যে শর্টস বের হয়, সেগুলো আলাদা করে আপলোড করে তাদের নিজেদের প্রোফাইলে পেজে। কন্টেন্ট রিপারপাসিং যখন করা হয়, সরাসরি তো একটা ইনকাম হয়। ফেসবুক তাদেরকে রিল ভিউয়ের জন্য টাকা দেয়, ফেসবুক তাদেরকে ভিডিও ভিউয়ের জন্য টাকা দেয়। তারা যদি ওইটা ইউটিউবে আপলোড করে, আমি যেহেতু কোনো কপিরাইট দেই না, সো তারা ইউটিউব থেকে ওটা থেকে ইনকাম পায়। ওটা একটা ডিরেক্ট ইনকাম, এবং তারা অনেক সময় আমার থেকেও বেটার টাইটেল এবং আমার থেকেও বেটার থাম্বনেইল ইউজ করে। সো এরকম কয়েকবার হয়েছে আমার ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড হয়েছে বা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে, আমি হয়তো ভিউ পেয়েছি 50,000, বাট ওটা ডাউনলোড করে আরেকটু ভালো টাইটেল এবং আরেকটু ভালো থাম্বনেইল দিয়ে অন্য কেউ আপলোড করছে তার পেজে, ওটার ভিউ হয়েছে হয়তো 6 লাখ। এরকম অনেকবার হয়েছে আমার সাথে। আমার দেখতে খুবই মজা লাগে, কারণ আমার ভিডিওর কারণে তাদের ইনকাম হচ্ছে। এটা একটা উপায়, বাট আমি বলবো আপনি আরেক স্টেপ যান। শুধু এখানে কেন থেমে থাকবো আমরা? শুধু আমার সাথে করেন না ব্যাপারটা, একটা ক্যাটাগরি সিলেক্ট করেন যাদের সবার সাথে আপনি এই জিনিসটা করবেন। ক্যাটাগরি হইতে পারে ফুড কন্টেন্ট ক্রিয়েটর, ক্যাটাগরি হইতে পারে এডুটেইনমেন্ট ইনফরমেটিভ কন্টেন্ট ক্রিয়েটর আমার মতো মানুষজন, ক্যাটাগরি হইতে পারে যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর। ওই কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও আপনি নেন, রিপারপাস করা শুরু করেন। ভিডিওটা আমি মূল ভিডিওটা নিব, ওটা কাটবো, কেটে ছেটে ওটাও আপলোড করব, এবং তারপরে রিল বানাবো, শর্টস বানাবো, ওগুলোও আমি আপলোড করব। তাহলে কি হইলো, আপনি জিনিসটা একটু ব্রডলি চিন্তা করেন দূরের থেকে। মানুষজন আপনার পেজটা বা আপনার ইউটিউব চ্যানেলটা কেন দেখতেছে? কারণ তারা এখন আর স্পেসিফিক একজনের উপরে আগ্রহী না, তারা একটা ক্যাটাগরির উপর আগ্রহী। আগে আপনার পেজটা তারা দেখতেছিল যারা ওই মানুষটার উপরে আগ্রহী, ওই মানুষের একটা ভিডিও আপনার সামনে আসছে, আপনি দেখতেছেন, বাট এখন তারা ব্রড ক্যাটাগরির উপর আগ্রহী। আপনি যখন শুধু, আমার এক্সাম্পল দিয়ে আমি বলি, আপনি যখন শুধু আমার ভিডিও ডাউনলোড করে আপলোড করতেছিলেন, তখন আপনি যারা ওই ভিডিও দেখতেছে, আপনার পেজ যারা ফলো করতেছে, এখন তাদের কাছে কি বেচতে পারেন? আমার নিউজ লেটার এর অ্যাফিলিয়েট হইতে পারেন, আমার কোর্সের অ্যাফিলিয়েট হইতে পারেন, আমি যদি নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করি ওগুলোর অ্যাফিলিয়েট হিসেবে ইনকাম করতে পারেন, একটা উপায়। আরেকটা উপায় হলো আপনি নর্মাল অ্যাড থেকে আপনার যে ইনকাম হচ্ছে ফেসবুক, ইউটিউব আপনাকে যা দিচ্ছে ওইটা। বাট আপনি যখন একটা ক্যাটাগরি রিপ্রেজেন্ট করেন যে আমার এই পেজে বাংলাদেশের যেখানেই যে ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করে ওগুলা রিপারপাস করে আমি আবার আপলোড করি, তাহলে আপনার পেজ এখন কারা ফলো করতেছে? আপনার ইউটিউব চ্যানেল এখন কারা ফলো করতেছে? যারা প্রোডাক্টিভিটি বিষয়ে আগ্রহী, যারা ইনফরমেটিভ কন্টেন্টের বিষয়ে আগ্রহী। এখন আপনার পুলটা বড় হয়েছে এবং এখন আপনি নিজের প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করতে পারেন। এখন আপনার ভাবতে হবে, আচ্ছা আমার পেজ কারা ফলো করে? আমার পেজ তারা ফলো করে যারা খালিদ ফারহানের ভিডিও দেখে, অমুকের ভিডিও দেখে, তমুকের ভিডিও দেখে, ইনফরমেটিভ ভিডিও দেখে। এই মানুষগুলোর কি লাগবে? এই মানুষগুলোর হয়তো বছর শেষে একটা ইন্টারেস্টিং নোটবুক লাগবে। আমি একটা নোটবুক বের করি, নোটবুক বের করে বেচার চেষ্টা করি। সো আপনার ব্র্যান্ডটা আপনি দাঁড় করাচ্ছেন অন্য মানুষের উপরে। এটা ইংলিশে বলে পিগি ব্যাকিং। ইংলিশে আমরা অনেক এক্সাম্পল দেখি, বাংলাদেশে আস্তে আস্তে আমরা দেখা শুরু করছি। তাদের উপর দাঁড় করায়, বাট কোনো একজনের উপর দাঁড় করায় না, পুরো একটা ক্যাটাগরির উপর দাঁড় করায়। এবং একজনের উপরে দাঁড় করানোটা এমনিতেও রিস্কি, তার কারণ ওই একজন কোনো একটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বললে কিন্তু আপনার ব্র্যান্ডটাও রিস্কের মধ্যে পড়ে যায়, কারণ আপনি খালি ওই মানুষের ভিডিও ডাউনলোড করে আপলোড করেন। আর আপনি যখন একটা ক্যাটাগরি টার্গেট করবেন, তখন ওই ক্যাটাগরির ভিতরে কেউ যদি একজন একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে, তাকে সিম্পলি আপনি বাদ দিয়ে বাকিদের উপর ফোকাস করবেন। এবং তারপর আস্তে আস্তে আপনার অডিয়েন্স পুলটা যখন এমন হবে যে তার অডিয়েন্স পুল এবং আপনার অডিয়েন্স পুল সমান, তখন আপনার শুধুমাত্র তার প্রোডাক্ট বা সার্ভিসে বেচতে হবে না, আপনি তখন নিজের প্রোডাক্ট বা সার্ভিস পুশ করতে পারবেন। শুনতে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট অনেক বাংলাদেশি এক্সাম্পল আমি দেখছি যারা আমাদের পডকাস্ট নিয়ে এটা করে বেশ সফল হচ্ছে। তারা কিছুই করে না, জাস্ট আমাদের ভিডিও কেটে আপলোড করে এবং মাসে তাদের ইনকাম হয় 15,000, 20,000, 25,000, 30,000। আমার ধারণা এটা আরো বড় স্কেলে করা সম্ভব। এই 4টা মেথডের প্রত্যেকটাই কাজ করবে 10,000 টাকাকে 1 লাখ টাকা বানানোর জন্য। জাস্ট একটা ব্যাপার আমি বলে রাখি, যখনই আমরা বলি যে 10,000 টাকাকে 1 লাখ টাকা বানায় ফেলবো বা 500 টাকাকে 20,000 টাকা বানায় ফেলবো, তখন মাথার মধ্যে প্রথম যে ব্যাপারটা আসে সেটা হলো কি শর্টকাট নেওয়া যায়। কারণ আমরা একটা ম্যাসিভ জিনিস করতে যাচ্ছি, খুব কম টাকাকে অনেক টাকা বানায় ফেলতে চাচ্ছি, এবং শর্টকাট ছাড়া কি এটা করা সম্ভব? আমি বলবো সম্ভব। এবং আমি যে স্ট্র্যাটেজিগুলোর কথা বললাম, এগুলো প্রত্যেকটার কিন্তু প্রপার বিজনেস স্ট্রাকচার আছে। কোনোটাই এমন না যে আমি 10 টাকার বিটকয়েন কিনলাম এবং তারপর তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করবো যে 10 টাকার বিটকয়েন যেন 1 লাখ টাকা হয়ে যায়। ওইটা কিন্তু বিজনেস না, ওইটা হলো রিস্ক এবং না বোঝা একটা রিস্ক। আমি জানি না, আমি ইনফ্লুয়েন্সও করতে পারবো না, হবে নাকি হবে না। ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, এই ক্রিপ্টো ইনভেস্টিং, ওই টাইপ জিনিসগুলা খুবই রিস্কি জিনিস, এবং ওগুলা করে আপনি খুব স্ট্রাকচারালি প্রপার বিজনেস মেন্টালিটির হিসাবে কোনো একটা এস্টাবলিশড এন্টিটি দাঁড় করাইতে পারবেন না। এবং এই কারণে আমি ওগুলো সাজেস্ট করি নাই। আমি যা সাজেস্ট করেছি এগুলা একটু কষ্ট হবে, এই জন্য আমি বলছি 12 মাস সময় লাগবে। বাট আপনি যদি কষ্টটা করতে পারেন, 12 মাস পরে আপনি দেখবেন আপনার কাছে শুধুমাত্র 10,000 টাকা 1 লাখ টাকাই হয়ে যায়নি, একটা প্রপার বিজনেসও দাঁড়ায় গেছে।